হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সালভেশন স্টাডি। আজকে আমরা জানব নেল নডিংস সম্পর্কে। ইনি হলেন আমেরিকান এডুকেটর, ফিলোসফার এবং ফেমিনিস্ট। তিনি আমেরিকার নিউ জার্সির ইরভিংটনে 19শে জানুয়ারি 1929 সালে জন্মগ্রহণ করেছিলেন। নেল নডিংসের 10 জন সন্তান এবং 39 জন নাতি নাতনি আছেন, যাদের মধ্যে বেশিরভাগই উচ্চশিক্ষায় শিক্ষিত। নেল নডিংস বলেছেন, তিনি এবং তার স্বামী শুধুমাত্র তাদের সন্তানদের প্রতিপালন করেছেন তাই নয়, তিনি পছন্দ করতেন সাজানো গোছানো রান্নাঘর এবং একই সঙ্গে তিনি অতিথিদের আপ্যায়নকেও মূল্য দিতেন। দীর্ঘ 60 বছরের ক্যান্সারজনিত অসুস্থতার কারণে তিনি তার স্বামীকে 2012 সালে হারিয়েছিলেন। তিনি নিউ জার্সির মন্টিক্লেয়ার স্টেট কলেজ থেকে গণিত এবং পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। রাজগার ইউনিভার্সিটি থেকে তিনি গণিত বিষয়ে স্নাতকোত্তর হয়েছিলেন। পিএইচডি সম্পন্ন করেছিলেন স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশন থেকে। তিনি দীর্ঘ 17 বছর শিক্ষকতা করেছেন এলিমেন্টারি ও হাই স্কুলের গণিতের শিক্ষিকা হিসাবে। একই সাথে তিনি স্কুল প্রশাসক হিসাবেও কাজ করেছেন। তার শিক্ষকতার মূল বিষয় হল নৈতিক শিক্ষা ও যত্ন নেওয়ার নীতিশিক্ষা। 1977 খ্রিস্টাব্দে তিনি স্ট্যানফোর্ডের ফ্যাকাল্টি হয়েছিলেন। শিক্ষকতার অসাধারণত্বের জন্য তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে থাকাকালীন 1981, 82 এবং 97 খ্রিস্টাব্দে পুরস্কৃত হয়েছিলেন এবং তিনি 4 বছর স্কুল অফ এডুকেশনের সহায়ক ডিন হিসাবেও নিযুক্ত ছিলেন। 1992 থেকে 94 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন শিশু শিক্ষার জ্যাক্স প্রফেসর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে অবসর নেওয়ার পর তিনি শিক্ষকতা করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটিতে, তার পরবর্তীকালে কলগেট ইউনিভার্সিটিতে। তিনি জন ডিউই সোসাইটি এবং ফিলোসফি অফ এডুকেশন সোসাইটির প্রেসিডেন্ট পদেও নিযুক্ত ছিলেন। 2002 থেকে 2003 সাল পর্যন্ত তিনি ইস্টার্ন মিচিগান ইউনিভার্সিটিতে শহুরে শিক্ষার উপর কাজ করেছিলেন। তিনি মূলত অ্যারিস্টটল, জন ডিউই, ক্যারল গিলিগান, মার্টিন বার্বার প্রমুখ শিক্ষাবিদদের শিক্ষা ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। নেল নডিংসের একজন সহকর্মীর ভাষায়, নেল নডিংস হলেন একজন সর্বোচ্চ কার্য সম্পাদনকারী শিক্ষিকা, যিনি তার জীবনে ডু ইট নাও দর্শন বা তাৎক্ষণিক কার্য সম্পাদনের নীতিতে বিশ্বাসী এবং প্রত্যেকের সাথে সমমর্যাদা, সমান ভালোবাসা, সমান দায়-দায়িত্বের সাথে কাজ করেছেন। নডিংসের শিক্ষাভাবনা তার লেখা বিবিধ পুস্তকের মধ্যে প্রকাশিত। তিনি 18টি পুস্তক এবং প্রায় 200টি আর্টিকেল লিখেছেন। তার লেখা কিছু বইয়ের মধ্যে কেয়ারিং আ ফেমিনাইন অ্যাপ্রোচ টু এথিক্স অ্যান্ড মরাল এডুকেশন এবং ওম্যান অ্যান্ড ইভিল বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে ফিলোসফি অফ এডুকেশন, এডুকেটিং ফর ইন্টেলিজেন্ট বিলিফ অর আনবিলিফ। নেক্সট দেখো, তার লেখা আরও কিছু বইয়ের নাম দেওয়া হয়েছে। এছাড়া কিছু রয়েছে তার অথরদের সঙ্গে লেখা। নেল নডিংসের ফিলোসফি অফ লাইফ বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে তিনি কেয়ার এবং এথিক্স সম্বন্ধে কী বলেছেন। তার শিক্ষা ভাবনা বেশিরভাগই পরিচালিত হয়েছিল তার এই কেয়ার এবং এথিক্স নীতির উপর। তিনি এই কেয়ার এবং এথিক্স নীতিকে দুটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ন্যাচারাল কেয়ার আর একটা হচ্ছে এথিক্যাল কেয়ার। ন্যাচারাল কেয়ার সম্বন্ধে তিনি বলেছেন যে ন্যাচারাল কেয়ারটা অনেকটা আই ওয়ান্টের মতন। আই ওয়ান্ট বলতে কী বোঝানো হয়েছে, যখন আমরা কোনো পরিচিত ব্যক্তি বা আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, এদের জন্য আমরা যখন কিছু ভাবি বা চিন্তা করি বা কিছু সাহায্যের কথা বলি, সেক্ষেত্রে আমরা এটা চাই, তাই আমরা সেই কেয়ারটা করে থাকি, তাই এটাকে বলা হচ্ছে যে স্বাভাবিক কেয়ার বা আই ওয়ান্ট। কিন্তু এখন যদি একজন অপরিচিত লোক রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং আমরা তখন তার ভালোর জন্য তার কাছে ছুটে যাই, তাহলে সেক্ষেত্রে সেই কেয়ারিংটা হবে কি এথিক্যাল কেয়ার, মানে একে বলা হচ্ছে নৈতিক কেয়ার। এবং তাকে নেল নডিংস বুঝিয়েছেন যে আই মাস্টের সঙ্গে, আই মাস্ট মানে এই সমস্ত ক্ষেত্রে আমাদের কাজ করতেই হবে বলেই আমাদের কাজটা করা উচিত। এই অর্থে কেয়ারকে তিনি বলেছেন যে ন্যাচারাল কেয়ার থেকে কেয়ারটা হওয়া উচিত এরকম কেয়ার যেটা হচ্ছে এথিক্যাল কেয়ার, মানে হচ্ছে আই ওয়ান্ট নয়, সেটা হবে হচ্ছে আই মাস্ট।
দেখো এখানে বলেছে যে 4 কি কম্পোনেন্টস অফ এডুকেশন। এই যে 4 কি কম্পোনেন্টস মানে 4টে যে প্রধান উপাদান নেল নরিংস বলেছেন যে এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই জরুরি, যেটা হচ্ছে মডেলিং। মডেলিং কথার অর্থ হচ্ছে কোনো একটা আমাদের সামনে আদর্শ কিছু থাকা। আদর্শ কিছু বলতে উনি বলতে চাইছেন যে আদর্শ যে ব্যক্তিত্ব হবে সেই ব্যক্তিত্ব কীরকম হবে, যে কিনা আই মাস্ট এর দ্বারা উদ্বুদ্ধ হবে, মানে হচ্ছে তারা হচ্ছে নৈতিকতার মানে স্বার্থহীন নৈতিকতার দিকে যে সমস্ত মানুষেরা চলে তাদের একটা মডেল হিসাবে ধরা হবে। এবং শিক্ষক এখানে এই যে মডেলিংয়ের ব্যাপারটা বা এই যে আদর্শবান ব্যক্তির কথা বা আদর্শ বা নৈতিক চরিত্রের কথাটা তিনি কখনোই উপদেশের মাধ্যমে বোঝাবেন না। বোঝাবেন কিভাবে? বিভিন্ন উদাহরণের সাহায্যে। কীরকম উদাহরণ? যেগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের মাধ্যমে, যাতে আমরা সেই উদাহরণগুলো পেতে পারি। মানে শিক্ষক এখানে শিক্ষার্থীকে রিয়েল উদাহরণের মাধ্যমে জানাবে। তারপরে কি ডায়লগ বলতে বোঝানো হচ্ছে যে এই যে মডেলিং বিষয়টা কেমন হবে, কীরকম আমাদের নৈতিক চরিত্র হওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো কথোপকথনের মাধ্যমে একজন টিচার কী করবে? ওপেন এন্ডেড ডায়লগ করবেন, যেখানে কিনা খোলা আলোচনা হবে, যার মাধ্যমে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যেমন রিলেশনশিপটা বাড়বে, তেমনই তারা বুঝতে পারবে যে তাদের কী করা উচিত। তারপরে দেখো এখানে আছে যে সেন্ট্রালিটি অফ প্র্যাকটিস। সেন্ট্রালিটি অফ প্র্যাকটিস মানে এখানে কেন্দ্রীকরণ করা হচ্ছে কি? অনুশীলনকে। অনুশীলন কিসের অনুশীলন করবে শিক্ষার্থীরা? যে মডেলিংয়ের উপর বেস করে তাদের যে ডায়লগটা দেয়া হলো বা তারা যে কথোপকথনের মাধ্যমে বুঝতে পারলো, সেটা হচ্ছে কি সেন্ট্রালিটি অফ প্র্যাকটিস করতে হবে। মানে কি তার সেটাকে কেন্দ্রীকরণ করতে হবে, মানে কি সেটা বারে বারে করে তাকে প্র্যাকটিস বা অনুশীলনের মাধ্যমে তার চরিত্রগত বিহেভিয়ারের মধ্যে যাতে এটা আসে, যাতে এটা একটা হ্যাবিটের মতন হয়, মানে তার যে নীতিগত কাজকর্মগুলো তার জন্য একটা হ্যাবিটের মধ্যে পড়ে, এটা যেন তার প্র্যাকটিসের মাধ্যমে মেন্টালিটির মধ্যে বসে যায়। তাই জন্য তিনি বলছেন যে টু ডেভেলপ কেয়ারিং মেন্টালিটি প্র্যাকটিস অফ মেন্টালিটি ইজ নেসেসারি। তারপরে কি বলা হচ্ছে যে কনফার্মেশন মানে এই যে একজন শিক্ষার্থী বুঝলো যে তার একটা মডেলিংয়ের মতন হতে হবে। মডেলিং বলতে যে নৈতিক চরিত্রবান ব্যক্তিত্ব হতে হবে, তার কি সেগুলো সে শিক্ষকের সঙ্গে আলোচনা করে ডায়লগের মাধ্যমে বুঝলো, প্র্যাকটিস করতে লাগলো। এইবার যে এই প্র্যাকটিসটা কখন সেটা আরও বেশি বাস্তবায়িত হবে? কখন? যখন টিচার তাকে বলবে যে কনফার্ম করবে, মানে অনুমোদন করবে যে হ্যাঁ তোমার এই কাজগুলো ঠিক আছে। তারপরে দেখো এখানে নেল নরিংস আরও বলেছেন যে এই এথিক্যাল যে কেয়ার মডেলটা উনি দেখিয়েছেন, সেই মডেলের 4 প্রকার নিডসের কথা বলেছেন। এই 4 প্রকার নিডস কি? একটা হচ্ছে ইনফার্ড নিড। ইনফার্ড নিড মানে হচ্ছে কি অনুমিত চাহিদা, মানে কোনো চাহিদা এমন যেগুলো হচ্ছে শিক্ষার্থী নিজে প্রকাশ করেনি, কিন্তু শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে আদান প্রদানের মাধ্যমে বুঝে নিয়েছেন যে তার ভেতরে কী চাহিদা চলছে, মানে কী চাহিদায় সে ভুগছে। তার মানে এটা হচ্ছে ইনফার্ড নিড বা অনুমিত চাহিদা। আরেকটা কি? এক্সপ্রেস নিড। এক্সপ্রেস নিড হলো সেই নিডগুলো যেগুলো শিক্ষার্থীরা তাদের কথার মাধ্যমে, তাদের চিন্তাধারার মাধ্যমে, তাদের বিহেভিয়ারের মাধ্যমে টিচারকে জানায়, মানে তারা এক্সপ্রেস করে, তাদের বহিঃপ্রকাশ হয় তাদের সেই নিডগুলি। আরেকটা কি বলেছেন যে বেসিক নিড বা ইউনিভার্সাল নিড, যেই নিডগুলো আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই দরকার। এখানে আমরা কি জানি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। সেখানে একই কথা বলেছেন নেল নরিংস কি ফুড, ওয়াটার এবং শেল্টার, মানে হচ্ছে খাবার দরকার, আমাদের ওয়াটার দরকার এবং আমাদের আশ্রয়ের দরকার। আচ্ছা, এই 3টে বিষয় কি একজন শিক্ষার্থী পাচ্ছে? সেটা জানতে হবে কার? টিচারের। আরেকটা কি? ওভারওয়েলমিং নিড বা অপ্রতিরোধ্য চাহিদা। এই যে চাহিদাগুলো শিক্ষার্থী তার ঘরের পরিবেশ থেকে বা বাড়ির পরিবেশ থেকে নিয়ে আসে। এই নিডগুলো হচ্ছে এমন নিড যেগুলো তার মানে অবাঞ্ছিত নিড, মানে হচ্ছে যেগুলো সমাজ তাকে অনুমোদন করবে না, কিন্তু তার মধ্যে সেই নিডগুলো আছে, সে অবচেতনভাবেই হয়তো বুঝিয়ে ফেলছে। টিচার এটা বুঝতে পারলে তখন তাকে বুঝতে হবে যে এই নিডটা হচ্ছে স্টুডেন্টের অপ্রতিরোধ্য চাহিদার মধ্যে পড়ছে। তারপরে দেখো যে নেল নরিংসের ফিলোসফি অফ এডুকেশন, মানে তার শিক্ষাগত যে ভাবনা ছিল বা দর্শন ছিল, শিক্ষা দর্শন, সেই দর্শনকে বুঝতে গেলে আমাদের জানতে হবে যে শিক্ষার সম্বন্ধে তার মানে শিক্ষার লক্ষ্য হিসাবে তিনি কী সেট করেছিলেন। তিনি বলেছিলেন যে শিক্ষার লক্ষ্য হবে এমন যেখানে হচ্ছে টু মেক এফিশিয়েন্ট, মানে হচ্ছে কার্য সম্পাদনকারী, কেয়ারফুল এবং এথিক্যাল, মানে হচ্ছে যত্নশীল এবং নৈতিক ব্যক্তিত্ব গঠনকারী এমন একটা শিক্ষা আমাদের দরকার। টু রিলেট কেয়ার উইথ রিলেশনশিপ, মানে আমাদের যত্নের সঙ্গে আত্মীয়তার মধ্যে একটা সম্পর্ক বা মেলবন্ধন করতে হবে। টু মেক কন্টেম্পোরারি অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল হিউম্যান বিং, আমরা যেমন আমাদের স্থানীয় সমাজে একজন মানুষ, একই রকমভাবে আমাদের বুঝতে হবে যে আমরা একটা
বিশ্ব সংসারের মধ্যেও আমাদের একটা অবস্থান আছে। তার মানে আমরা শুধু একটা আমাদের ঘরের মধ্যে আটকে থাকবো না, আমরা বিশ্বের নাগরিকত্ব যাতে পাই সেই হিসাবে আমাদের এডুকেশনের এমটা গঠন করতে হবে। তারপরে কি বলা হচ্ছে যে কারিকুলাম, এই যে আমাদের শিক্ষার লক্ষ্যটা গঠিত হলো সেটা কি কি জিনিস পাঠ্যক্রমে রাখলে সেই লক্ষ্যগুলো বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন হতে হবে, মানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা হতে হবে। আর কি হতে হবে যে কন্টেম্পোরারি এরার সঙ্গে যাতে এর একটা মেলবন্ধন থাকে, মানে কন্টেম্পোরারি মানে হচ্ছে তখনকার তৎকালীন শিক্ষা যেন সেখানে থাকে, মানে এটা যেন কোনো মানধাতার আমলের জিনিসপত্র এখানে না থাকে যে যেটা বাস্তব জীবনে লাগছেই না। আর একটা আছে যে কি কেয়ার আর এথিক্যাল এডুকেশন, মানে যেখানে যত্নের এবং নৈতিকতার শিক্ষা দেওয়া হবে, যত্নশীলভাবে কীভাবে নৈতিক শিক্ষা দেওয়া যায় সেই বিষয়টা দেওয়া থাকবে। এনভায়রনমেন্টাল এডুকেশনের কথাও তিনি বলেছেন যে লাইফ স্কিল এডুকেশন হতে হবে, যেটা কিনা জীবনের ক্ষেত্রে উপযোগী। সায়েন্টিফিক এডুকেশন কি, সাধারণত সায়েন্টিফিক এডুকেশনকে বলা হয় যে লজিক্যাল, মানে হচ্ছে যৌক্তিক শিক্ষা হতে হবে, যে কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতন না, শিক্ষার্থী যেন সেই যৌক্তিকতার সঙ্গে সেটা বুঝতে পারে। আরেকটা কি টেকনোলজিক্যাল এডুকেশন, মানে যেটা কিনা আমাদের এখনকার কন্টেম্পোরারি এডুকেশন। এরপরে তিনি বলেছেন যে টিচার কেমন হবে, টিচার হবে একজন কেয়ারফুল গার্ডিয়ান, যেমন কিনা আমাদের গার্ডিয়ানরা আমাদের দেখাশোনা করে রাখেন, ঠিক টিচারও তেমন শিক্ষার্থীকে একইভাবে রাখবেন। বি অলওয়েজ রেডি টু কোয়েঞ্চ দ্য থার্স্ট অফ দ্য স্টুডেন্টদের ভেতরে যে তৃষ্ণা আছে, জ্ঞানের তৃষ্ণা, সেই তৃষ্ণাকে সে মেটানোর জন্য সবসময়ের জন্য সে রেডি থাকবে। বি ট্রেন্ড ইন এথিক্যাল এডুকেশন এবং কন্টেম্পোরারি এডুকেশন, এথিক্যাল এডুকেশন এবং কন্টেম্পোরারি এডুকেশনেরও তাকে প্রশিক্ষিত হতে হবে। বি অ্যান ওপেন মাইন্ডেড গ্লোবাল হিউম্যান বিং, সে যেন কখনোই মানে রিজিড লোক না হবেন, তিনি হবেন একজন ওপেন মাইন্ডেড, মানে হচ্ছে তার খোলা মনের মানুষ হতে হবে। আর তাকে হতে হবে বি অ্যান আইডিয়াল মডেল টু দ্য স্টুডেন্টদের জন্য একটা আদর্শ ব্যক্তিত্ব তিনি হতে পারেন। দেখো আমরা দেখলাম যে শিক্ষার লক্ষ্য কেমন হবে, শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে, শিক্ষক কেমন হবে, কিন্তু এই সমস্ত বিষয় তো হয়ে গেল, কিন্তু কিভাবে আমরা সেই শিক্ষাকে স্টুডেন্টের পর্যন্ত পৌঁছাতে পারবো, সেটার জন্য দরকার কি টিচিং মেথড কেমন হবে, টিচার যেন টিচ উইথ কেয়ার, যেন টিচার মানে তাকে যত্নের সঙ্গে পড়ায়। আরেকটা কি টিচ থ্রু স্টোরি টেলিং মেথড, যাতে গল্পের সঙ্গে পড়ায়, তাকে যেন অ্যাডভাইস না দিয়ে অ্যাকশনের মাধ্যমে পড়ায়, কনভারসেশনাল মেথডের মাধ্যমে পড়ায়, ডায়লগের মাধ্যমে পড়ায়, এবং নিজেকে যেন একটা মডেল হিসাবে বা অন্য যে কোনো জিনিস যেই জিনিসগুলো দেখা গেল ক্লাসরুমে আনা সম্ভব নয়, ধরো আমরা যদি স্টুডেন্টকে বোঝাতে চাই যে পাহাড়ে একটা তাকে উদাহরণ দেবো, কিন্তু পাহাড় তো নিয়ে আসা সম্ভব না ক্লাসরুমে, কিংবা সবসময় স্টুডেন্টদের সম্ভবও হয় না যে আমরা পাহাড়ে চলে যাই, তো সেক্ষেত্রে পাহাড়ের একটা অনুকরণ বা অনুলিপি আমাদের নিয়ে আসতে হবে ক্লাসের মধ্যে। সেই কথাই কি বলেছে যে নেল নরিংস বললেন। তারপরে দেখো যে নেল নরিংসের এই যে শিক্ষা ভাবনা সবসময় যে তিনি সমালোচনার ঊর্ধ্বে ছিলেন তাও কিন্তু নয়, তিনি অনেকভাবেই সমালোচনায় জর্জরিত হয়েছিলেন। যেমন গোড়াপন্থীরা বলেছিলেন যে তিনি মানে নেল নরিংস কী করেছিলেন, যে নিকট আত্মীয়দের প্রতি তার পক্ষপাতপূর্ণ আচরণ হয়েছিল। কোথায় হয়েছিল, যখন কিনা তিনি বলেছিলেন যে আই ওয়ান্ট হবে না, মানে আমি কোনো ন্যাচারাল এথিক্সের দিকে যাব না, আমি কোথায় যাব, যে ন্যাচারাল কেয়ারের দিকে যাব না, আমি যাব কি আই মাস্ট, মানে আমি থাকবো সবসময় কি এথিক্যাল কেয়ারের দিকে। তারপর নারীবাদীরা বলেছেন যে নেল নরিংসের যে নৈতিক তত্ত্ব, তাতে মেয়েদের বেশি উৎসর্গের বদলে অল্প পাওয়ার নীতিকে বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে। হোগল্যান্ড বলেছেন যে নরিংসের তত্ত্বে শিক্ষককে বা যিনি যত্ন নেবেন তাকে দাতা হিসেবে দেখানো হয়েছে, আর যিনি যত্ন গ্রহণ করবেন মানে শিক্ষার্থী, তিনি হচ্ছেন এখানে একটা গ্রহিতা। সেক্ষেত্রে হোগল্যান্ড বলছেন যে এই দুইজনের মধ্যে একটা অসামঞ্জস্য দেখা যাচ্ছে, আর এই অসামঞ্জস্যতা কখনোই একটা শিক্ষা ক্ষেত্রে মানে নৈতিকভাবে ভালো নয়। নরিংস বলছেন যে তিনি বলেছিলেন যে আত্মযত্নের কথাকে অবহেলা করে পরযত্নের কথা, মানে শিক্ষক নিজের প্রতি যত্নবান হবেন না, শুধু শিক্ষার্থীকে নিয়েও তিনি ভাববেন। হোগল্যান্ড বললেন যে তাহলে কি শিক্ষক একজন দাস হবেন শিক্ষার্থীর, মানে একজন সেবক হিসেবে তিনি কাজ করবেন। যাই হোক, নেল নরিংস বিভিন্নভাবে এভাবে সমালোচিত হলেন, কিন্তু তার যে এই শিক্ষা ভাবনা তাহলে কি সেটা ফেলে দেওয়ার মতন, তা নয়। তার যত্নের এই শিক্ষা আধুনিক যুগের মানে যাবতীয় যে হিংসাত্মক সমস্যাগুলোকে দূর করতে পারে, এবং তিনি
সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছেন সমস্ত মানুষকে। আর নরিংসের শিক্ষা প্রক্রিয়া শিক্ষার্থীর মধ্যে যে যত্নশীল ব্যবহার গঠন করতে সাহায্য করেছে। কী করে সাহায্য করলো? তিনি যে 4টে উপাদানের কথা বলেছিলেন, কি বলেছিলেন? যে মডেলিং বলেছিলেন, তিনি বলেছিলেন যে ডায়লগ বলেছেন, তারপরে কি সেন্ট্রালিটি অফ প্র্যাকটিস বলেছেন, তারপরে কি বলেছিলেন? যে কনফার্মেশনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে একটা কি হবে? তার মধ্যে একটা নৈতিক ক্যারেক্টার তৈরি হবে। তাছাড়াও তিনি তাৎক্ষণিক কর্ম সম্পাদনের নীতির মাধ্যমে শিক্ষককে বুঝিয়েছেন যে সঠিক সময়ের মূল্য।